এর আগের ভিডিওগুলোতে আমরা অলরেডি জেনেছি যে তোমার মোশন সাধারণত ৩ ধরনের মোশন আমরা পড়েছিলাম। একটা ছিল তোমার লিনিয়ার মোশন, লিনিয়ার মোশন ছিল একটা। ২ নম্বর পড়েছিলাম রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন। আরেকটা পড়েছিলাম রোলিং মোশন। তোমাদের অলরেডি এই লিনিয়ার মোশন এবং রোটেশনাল মোশনের কনসেপ্ট অলরেডি তোমাদের অনেকটা পার্ট হয়ে গেছে। কিন্তু রোলিং মোশনের আমাদের রোলিং মোশনটা খুব আমাদের ডিটেল পড়া হয়নি। এবার আমরা যেটা পার্ট করতে যাচ্ছি সেটা মেইনলি রোলিং মোশনের উপরে করতে যাচ্ছি। এই রোলিং মোশন যদি আমরা পড়তে চাই, রোলিং মোশনকে যদি আমি ডিটেলে পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গাতে একটু ব্যাপারগুলো মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা আমরা লিখেছিলাম সেটাকে একটু আলাদাভাবে লিখলে আমাদের বেটার হয়। প্রথম কথা হলো আমরা সেই সমস্ত অবজেক্টের কথাই ভাববো এখন যে সমস্ত অবজেক্ট রোল করতে পারে। রোল করতে পারে এই সেন্সে বলছি, মানে ধরো যদি আমি বলি যে রডটাকে যদি আমি বলি একটা লম্বা রড আছে, সেই রডটা কে যদি আমি রোল করাতে চাই তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে যদি রোল করাতে চাই তাহলে সে এভাবে নিশ্চয়ই রোল করতে পারবে না। কিন্তু যদি একটা সিলিন্ডারের কথা ভাবি, ধরো একটা সিলিন্ডার আছে, তাহলে সে সিলিন্ডার নিশ্চয়ই রোল করতে পারবে যেহেতু তার সার্কুলার শেপ আছে বলে। তাহলে সিলিন্ডার হতে পারে, তারপরে আবার হতে পারে রিং হতে পারে, তারপরে তোমার এটা হচ্ছে তোমার রিং, তারপর হচ্ছে তোমার ডিস্ক হতে পারে, ডিস্ক হতে পারে, তারপরে তোমার হতে পারে স্ফিয়ার হতে পারে, সলিড সলিড স্ফিয়ার, তারপর হতে পারে তোমার হলো স্ফিয়ার। তাহলে আমাদের বিভিন্ন রকম শেপ হতে পারে। প্রথম কথা হলো যে যে আম, আমি এদের যে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা লিখেছিলাম সেটাকে, সেই মোমেন্ট অফ ইনার্সিয়ার জন্য ফর্মুলা কত ছিল, যেরকম তোমার যদি এইটাকে আমি বলি যে হলো সিলিন্ডার যদি বলি তাহলে সেক্ষেত্রে হলো সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া কত ছিল? হলো সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া আমাদের ছিল এম আর স্কোয়ার, যেখানে আরটা হলো এই হলো সিলিন্ডারের রেডিয়াস। একইভাবে রিং এরও মোমেন্ট অফ ইনার্সিয়া এটাই ছিল, সেটা ছিল কত, এম। যদি রেডিয়াস আর হয় তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, সেটা ছিল তোমার এই অ্যাক্সিস বরাবর, সেটা ছিল তোমার এম আর স্কোয়ার। তাহলে দুটোর মোমেন্ট অফ ইনার্সিয়া সেম হয়। একইরকম ভাবে যদি আমি বলি যে এটা হচ্ছে তোমার ডিস্ক, ডিস্ক হলে তো ভিতরে মাস থাকবে, সেটা বোঝানোর জন্য ধরো আমি ভিতরে মাস বোঝানোর জন্য, পুরোটাতে মাস আছে, তাহলে ডিস্কের মধ্যে মাস ভর্তি আছে, তাহলে এটা হচ্ছে একটা ডিস্ক, পুরোটাতে মাস আছে। তাহলে এটার মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমি বের করতে চাই তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস। তোমরা অলরেডি সেটা জানো, অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস মানে এই অ্যাক্সিস সাপেক্ষে যদি আমি ধরো বের করতে চাই, তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, সেটা হচ্ছে তোমার এম আর স্কোয়ার বাই টু, যেখানে এমটা হচ্ছে মাস অফ দ্য ডিস্ক অ্যান্ড আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ডিস্ক। এরকমভাবে যদি এটাকে বলি আমি হলো স্ফিয়ার, তাহলে হলো স্ফিয়ার অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস যদি আমি বলি তাহলে সেটার ভ্যালু তোমরা অলরেডি জানো, সেটা কত হয়, এম আর স্কোয়ার, তার সামনে কত ছিল, 2/3 হলোর জন্য। আর এবার এটাকে যদি আমি বলি সলিড স্ফিয়ার, তো ভিতরে মাস থাকবে সেটা বোঝানোর জন্য আগের মতো আমি ধরো এটাকে ভিতরে মাস আছে পুরোটার, এটা আমার সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ারের ক্ষেত্রে যদি আমি বের করতে চাই তাহলে অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস সেটা আমি লিখি, তাহলে সেটার ভ্যালু তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে তোমার 2/5 এম আর স্কোয়ার। এটা হচ্ছে তোমার সলিড স্ফিয়ারের জন্য। এবার কথা হলো যে মোমেন্ট অফ ইনার্সিয়াকে আমরা এইভাবে না লিখে যদি বুদ্ধি করে চালাকি করে একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়াকে আমি চালাকি করে এভাবে না লিখে মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে আমি এভাবে লিখছি, গামা এম আর স্কোয়ার। এবার কথা হলো যে আমরা এই কটা শেপই কেন নিচ্ছি, রডের ক্ষেত্রে নিচ্ছি না, কারণটা কি বললাম একটু আগে যে রোল করতে পারবে না। রোল যারা করতে পারবে তাদেরই নেব। তাহলে আমাদের মেইনলি মনে রাখতে গেলে এটার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া মনে রাখতে হচ্ছে, ডিস্কের জন্য মনে রাখতে হচ্ছে, সলিড স্ফিয়ার, হলো স্ফিয়ার, চারটার জন্য মনে রাখতে হচ্ছে। আচ্ছা আরেকটা কথা এখানে বলে নেওয়া বেটার, যে এটা হচ্ছে তোমার হলো সিলিন্ডার। সলিড সিলিন্ডার যদি হতো
তাহলে সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হতো, সলিড সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া আর ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কি হয়, সেমই হয়। তাহলে অ্যাবাউট ইটস এই অ্যাক্সিস ওন অ্যাক্সিস যদি বলি, তাহলে সেটার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, এটাই হয় mr²/2। তার মানে আমাদের যদি চারটা ভ্যালু মনে রাখি, যেটা হচ্ছে তোমার রিং or hollow cylinder, disk আর সলিড সিলিন্ডার, হলো স্ফিয়ার অ্যান্ড সলিড স্ফিয়ার, তাহলে আমাদের রোলিং মোশনের যে প্রবলেমগুলো আমাদের সাধারণত দেবে সেগুলো আমাদের হয়তো কভার হয়ে যাবে। কভার হয়ে যাবে না, কভার অবশ্যই হবে। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে সেটাকে করবে কভার। এবার মোমেন্ট অফ ইনার্সিয়াকে আমরা চালাই করে গামা এম আর স্কোয়ার যদি লিখি, যেখানে গামাটা হচ্ছে বিভিন্ন রকম অবজেক্টের জন্য এই গামার ভ্যালু কত হবে সেটা আমি বের করতে চাইছি। তাহলে যদি আমি বলি এই রিং বা যদি হলো সিলিন্ডারের কথা বলি, তাহলে ফর রিং অ্যান্ড হলো সিলিন্ডার, ফর রিং অ্যান্ড হলো সিলিন্ডারের যদি আমি কথা বলি, তাহলে সেটার জন্য আমরা জানি কত মোমেন্ট অফ ইনার্সিয়া, যদি আমি গামা রিং লিখলাম এটাকে এম আর স্কোয়ার, আর নর্মালি মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, এম আর স্কোয়ার। তো দুটো কম্পেয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি রিং এর জন্য, বা সেটাকে বলতে পারো তুমি হলো সিলিন্ডারের জন্য, এর জন্য ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা অন। একই রকম ভাবে যদি আমি ধরো ডিস্কের জন্য বের করতে চাই, অর ডিস্ক অর কি বলছে তোমার সলিড সিলিন্ডার, এর জন্য মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা আমি যদি লিখি গামা ডিস্ক অর ধরো সিলিন্ডার, সলিড সিলিন্ডার, সেটা যদি মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা বলি, সেটার ক্ষেত্রে এটা ইন্টু এম ইন্টু আমরা এটাকে এম আর স্কোয়ার লিখবো। নর্মালি কত হয়, হাফ এম আর স্কোয়ার। তাহলে দুটোকে যদি কম্পেয়ার করি, তাহলে ডিস্কের জন্য আমার চলে আসছে হাফ। এবার বাকিগুলো লেখার দরকার নাই, আই থিঙ্ক কম্পেয়ার করে তোমার নিজে থেকে বের করে নিতে পারবে। তাহলে যদি আমি হলো স্ফিয়ারের কথা বলি, তাহলে হলো স্ফিয়ারের ক্ষেত্রে গামার ভ্যালু আমার কত হয়ে যাবে, হলো স্ফিয়ার তোমার নিজে নিজে বলো কত হবে। তাহলে কোফিসিয়েন্ট কত আছে, 2/5, 2/3, তার ভ্যালু হয়ে যাবে 2/3। আচ্ছা, সলিড সিলিন্ডারের যদি আমি কথা বলি, সলিড সিলিন্ডার বলছি, সলিড স্ফিয়ারের যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমার গামার ভ্যালু হয়ে যাচ্ছে কত আছে তোমার, দেখো 2/5। আচ্ছা, এই ভ্যালুগুলো যদি আমি একটু বের করার চেষ্টা করি, এটার ভ্যালু হয়েছে 0.2, 0.5, এটার ভ্যালু হয়েছে তোমার 0.66, এটার ভ্যালু হয়ে আছে তোমার 0.4। তাহলে আমি যদি এদের অর্ডারগুলো সাজাতে চাই, তাহলে সবচেয়ে বেশি গামার ভ্যালু সবচেয়ে বেশি যার জন্য হচ্ছে, সেটা হচ্ছে তোমার গামা রিং, রিং এর জন্য সবচেয়ে বেশি, যেটা তোমার 1 হচ্ছে। তারপরে হচ্ছে তোমার আসছে হলো স্ফিয়ার, তার জন্য, সরি এটাকে এটা এভাবে না লিখে যেভাবে লিখছিলাম সেভাবে লিখি। আচ্ছা, যাদের মনে হচ্ছে যে ভিডিওর স্পিড স্লো হয়ে যাচ্ছে, তারা ভিডিওর স্পিড ফাস্ট করে দেখে নেবে। যারা নতুন শিখছো তাদের জন্য ভিডিওটা যেহেতু করা, ওই জন্য স্লো করে করাচ্ছি। গামা আমার সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ার না, এটা আমার হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার, যেটার ভ্যালু আমি পেলাম 2/3, আর যেটার ভ্যালু তোমার পেয়েছি 0.2/3, মানে যেটা হয়ে যাচ্ছে তোমার 0.66। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার তার থেকে ছোট ভ্যালু কোনটা আছে, এটা, সেটা হচ্ছে কার জন্য, ডিস্কের জন্য। সেটা হচ্ছে যদি আমি গামা ডিস্ক, সেটার ভ্যালু আছে তোমার হাফ। আচ্ছা, তারপরে সব থেকে ছোট যেটা আছে সেটা হচ্ছে তোমার সলিড স্ফিয়ারের জন্য, এবং সেটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি সলিড স্ফিয়ার, তার ভ্যালু পাচ্ছি আমরা 2/5। তাহলে আমরা এখানে অর্ডার একটা পেলাম, সেটা হচ্ছে তোমার এই অর্ডারটা আমাদের পরে কাজে লাগবে। সেটা কি অর্ডার পেলাম আমরা এখানে, যে অর্ডারটা পেলাম সেটা হচ্ছে তোমার সবচেয়ে বড় মোমেন্ট অফ ইনার্সিয়া যার হচ্ছে, সেটা হচ্ছে আমার রিং, তারপরে হচ্ছে তোমার হলো স্ফিয়ার, তারপরে হচ্ছে তোমার ডিস্ক, সব কম মিনিমাম গামার ভ্যালু হচ্ছে, সেটা হচ্ছে তোমার সলিড স্ফিয়ারের জন্য। তো এটা শিখে আমরা কি করলাম,
সেটা আমরা এখনই বুঝতে পারবো। তাহলে এখন যেটা আমি পড়তে যাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই টাইপের প্রবলেম তোমাদের খুব সাধারণত আটকায়। তবে আজকের পর থেকে আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে আর আটকাবে না। এটা হচ্ছে কি মোশন অফ অবজেক্টস ইন এ ইনক্লাইন প্লেন। তাহলে আমি হেডিং লিখে দিচ্ছি, নোটসে যদিও পাবে তোমরা। যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রোলিং মোশন। গামা শিখে আমরা কি লাভ করলাম এখনই বুঝতে পারবে। রোলিং ডাউন অফ ভেরিয়াস object on the rough inclined plane। এর কয়েকটা টার্ম ভালো করে অবজার্ভ করো। প্রথম কথা হলো যে এখানে একটা রাফ, মানে এখানে ফ্রিকশন বাবাজি অবশ্যই আছে। রোলিং মোশন হচ্ছে, রোলিং মোশন হতে গেলে অবশ্যই তোমাকে রাফ ইনক্লাইন প্লেন হতে হবে। রোলিং হতে গেলে স্মুথ সারফেসে কোনদিন রোলিং হবে না, সেক্ষেত্রে কি হবে, স্লাইডিং বা স্লিপিং হবে। আচ্ছা, রোলিং আর স্লাইডিং এর মধ্যে ডিফারেন্স বলতে হলো, রোলিং এর ক্ষেত্রে কি হবে, তার রোটেশনাল মোশনও থাকবে। রোলিং তো তোমরা অলরেডি জানোই। রোলিং এর ক্ষেত্রে কি থাকবে, দুই ধরনের মোশন থাকবে, একটা হচ্ছে রোটেশনাল মোশন থাকবে, আর একটা থাকবে ট্রান্সলেশনাল মোশন। কিন্তু স্লাইডিং এর ক্ষেত্রে কি থাকবে, স্লাইডিং বা স্লিপিং যেটাকে আমরা বলছি, সেক্ষেত্রে কি থাকবে, শুধুমাত্র তার ট্রান্সলেশনাল মোশন থাকবে, রোটেশনাল মোশন থাকবে না। তাহলে একটা ইনক্লাইন প্লেনে আমরা এই তোমরা কি বলছে, তোমার একটা অবজেক্টের, যে অবজেক্টটা রোল করতে পারবে, নিশ্চয়ই রোল করতে পারবে, কি কি অবজেক্ট বললাম আমরা, যেখানে যে কটা অবজেক্ট পড়লাম আমরা সেই কটা অবজেক্টের কথা নিয়ে ডিসকাস করব। ইনক্লাইন প্লেনে একটা কি বলছে তোমার, ওই অবজেক্ট গুলো রোল ডাউন করে নিচের দিকে নামছে। তাহলে আমাদের এখান থেকে কি কি বের করতে হয় সাধারণত সেটা দেখো। সরি, এটাকে আমি একবারই ড্র করি তাহলে বেটার হয় আই থিঙ্ক। এটাকে এভাবে না নিয়ে আমি একবারই ড্র করছি। রেক্টাঙ্গেল, এটাকে এখানে না ড্র করে এটাকে একটু নিচের দিকে ড্র করলে আই থিঙ্ক বেটার হয়। এবার দ্য ইনক্লাইন প্লেন, যার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে থিটা। ইনক্লাইন প্লেন যার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে আমার থিটা। এই ইনক্লাইন প্লেনের উপরে আমি যে কোনো শেপের যে কোনো অবজেক্টকে ছেড়ে দিয়েছি, যে কিনা এর উপর দিয়ে রোল করে নামছে। আমি সুবিধার্থে একটা সার্কুলার শেপের অবজেক্ট ধরছি। সেটা কি কি হতে পারে তোমরা অলরেডি জানো। সেটা স্ফিয়ার হতে পারে, ডিস্ক হতে পারে, যেগুলো যে কটা করলাম সে কটা অবজেক্টে হতে পারে। তাহলে সে এর উপর দিয়ে যদি রোল করে নামতে চায়, রোলিং মোশন তখনই হবে যদি কি হয়, টর্ক হয়। টর্ক থাকলে রোটেশনাল মোশন আসবে। এই অবজেক্টের কথা যদি আমি ভাবি, তাহলে এই অবজেক্টটা কি কি থাকবে, এমজি সোজা কোন দিকে কাজ করবে, সোজা এমজি নিচের দিকে কাজ করবে। এমজি দুটো কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন। এই অ্যাঙ্গেল থিটা হলে, এই অ্যাঙ্গেল থিটা হয়, এটাকে আমাকে বারবার বলার কোনো দরকার নেই আই থিঙ্ক। এটা হচ্ছে আমার এমজি। তাহলে এই কম্পোনেন্ট গুলো যেগুলো আছে সেগুলোর ম্যাগনিটিউডটাকে আমি ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। সেটা হচ্ছে তোমার এমজি সাইন থিটা, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যেটা হবে সেটা হচ্ছে তোমার এমজি কস থিটা। এবার দেখো, এই অবজেক্টটা যদি, যে অবজেক্টটা ওখান থেকে নামছে রোল করে, সেই অবজেক্টটা যদি আমি ট্রান্সলেশনাল মোশনের কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে আচ্ছা, ফ্রিকশন কোন দিকে কাজ করবে, ফ্রিকশন নিশ্চয়ই, যদি অবজেক্টটা নিচে দিয়ে কাজ করে নামছে, ফ্রিকশন নিশ্চয়ই উপর দিকে কাজ করবে, সেটা সেটা উপরের দিকে। তাহলে অবজেক্টটার আমি যদি কথা বলি, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স এফ। তাহলে সেই অবজেক্টটা যদি আমি ট্রান্সলেশনাল মোশনের ব্যাপারে ডিসকাস করি, ট্রান্সলেশনাল মোশনের কথা যখন আমি বলবো, তাহলে চালানোর জন্য ফোর্স, সেটা হচ্ছে তোমার চালনাওয়ালা ফোর্স, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এটা বড় কারণটা হচ্ছে অবজেক্টটা যেহেতু নিচের দিকে নামছে, মাইনাস রোকনেওয়ালা ফোর্স হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। অবজেক্টের মাস হচ্ছে এম আর অ্যাক্সেলারেশন হচ্ছে এ। যে অবজেক্টটা যে অ্যাক্সেলারেশন নিয়ে, সেন্টার অফ মাসটা যে অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে, রোলিং অ্যাক্সেলারেশন এ রোল। আচ্ছা, এবার এখান থেকে আমি এ রোলের ভ্যালু বের করব। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলার, যেটা যে এই অবজেক্টটা যে নিচের দিকে নামছে, এখান থেকে আমাদের কি কি বের করতে হবে।
এখান থেকে আমাদের যে কটা জিনিস বের করতে হবে আমি সেই কটা জিনিস একবার লিখে দিচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। আমাদের এখান থেকে যেটা বের করব, একটা হচ্ছে তোমার যে অবজেক্টটা যে রোল করে নামবে সেই অবজেক্টটা রোলিং অ্যাক্সেলারেশন কত হবে, তাহলে রোলিং অ্যাক্সেলারেশন কত হবে সেটা আমাকে বের করতে হবে। যে অবজেক্টটা রোল করে নামছে, এই যে অবজেক্টটা আমার যে এখানে যে অবজেক্ট আমি নিয়েছি, যে অবজেক্টটা আমার রোল করে নামছে, এই যে অবজেক্টটা, যে অবজেক্টটা আমার রোল করে নামছে, সেই অবজেক্টটার আমরা একটা বের করলাম, সেটা হচ্ছে তোমার রোলিং অ্যাক্সেলারেশন কত হবে। আরেকটা বের করতে হবে আমাকে অবজেক্টটার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, তাহলে কত হবে আলফা, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, কত অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নিচে নিচের দিকে নামবে। তারপর হচ্ছে তোমার এই অবজেক্টটা নিচের দিকে নামছে, ফ্রিকশনাল ফোর্স যেটা লিখেছি সেই ফ্রিকশনাল ফোর্স কত হবে সেটা আমাকে বের করতে হবে। অবজেক্টটাকে যদি রোল করাতে হয় তাহলে লিমিটিং ফ্রিকশন এর জন্য যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যেটা মিউ, সে মিউ এস এর ভ্যালু কত হবে, মিউ এস এর ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে হবে। মানে মিনিমাম কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত হলে অবজেক্টটা রোল করে নামবে, ওর থেকে কম হলে নামবে না, ওর থেকে বেশি হলে নামবে। তাহলে কোন ক্ষেত্রে রোলিং হবে, কোন ক্ষেত্রে স্লাইডিং হবে, বা কোন ক্ষেত্রে আমার কি বলছে তোমার রোলিং স্লাইডিং, রোটেশন তো হতে পারে না, শুধুমাত্র রোলিং বা স্লাইডিং কোন কোন ক্ষেত্রে হবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আর কি বের করতে হবে, যখন অবজেক্টটা এই যে এখানে এসে পৌঁছাবে, একদম বটম পয়েন্টে এসে পৌঁছাবে, নিচের এই পয়েন্ট জায়গাটা যখন এসে পৌঁছাবে, এই জায়গাটাতে যেটাকে আমি রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই জায়গাতে এসে যখন রোল করে এই জায়গাতে এসে পৌঁছাবে, তখন তার স্পিড কত হবে, ভেলোসিটি কত হবে, ভেলোসিটি এট দ্য বটম পয়েন্ট, সে ভিটা বের করতে হবে আমাকে। আর কি বের করতে দেওয়া হয়, হ্যাঁ আরটা হতে পারে যে অবজেক্টটা যখন এই নিচে বটম পয়েন্টে এসে পৌঁছাবে, তখন তাকে টাইম কতক্ষণ লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে এই পুরো এই কটা জিনিস বের করতে হবে, এই কটা জিনিস বের করলে এটা আমাদের পুরো একদম নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা, তাহলে অ্যাক্সেলারেশন, রোলিং অ্যাক্সেলারেশন বের করার জন্য প্রথম স্টেপ হচ্ছে কি, আমি ট্রান্সলেশনাল মোশনের জন্য ক্যালকুলেশন করলাম। এবার দেখো অবজেক্টটা যদি রোল করতে হয়, এখানে অবজেক্টটাকে রোল করাচ্ছে কি, রোল করার জন্য অবশ্যই আমার কি দরকার, টর্ক দরকার। টর্ক ছাড়া কোনো মতে রোলিং সম্ভব না, রোটেশন সম্ভব না। এবার টর্ক যদি করতে বুঝতে চাই, তাহলে টর্কের ক্ষেত্রে আমাকে দুটো সেম অ্যান্ড অপোজিট ফোর্স লাগবে। এখানে যে ফোর্স হচ্ছে, এখানে বুঝতে পারছি এমজি সাইন থিটার ভ্যালু আমার বড়, এফ ফ্রিকশনের ভ্যালু ছোট। তাহলে এফ ফ্রিকশনের সাথে আরেকটা রিয়াকশন ফোর্স যেটা কাজ করছে, তার জন্যই সেখানে টর্ক সাপ্লাই হচ্ছে বলেই এখানে এম এফ, এবং এইদিকে এফ এর ম্যাগনিটিউডের সমান ইকুয়াল অ্যামাউন্ট অফ একটা ফোর্স আমি এখানে ধরতে পারি কম্পোনেন্ট, যার জন্য এটা কি করছে, রোল করাচ্ছে, দুইজন মিলে ঘুরিয়ে তাকে নিচের দিকে ঘোরাচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি আমি রোলিং মোশনের কথা ভাবি, তাহলে টর্ক, সেই টর্কের ভ্যালু কত হবে, ফ্রিকশনাল ফোর্স এফ ইনটু টর্কের যেহেতু ব্যাপার আছে, তার রেডিয়াস হবে আর, যে স্ফিয়ারটা নিয়েছি সেই স্ফিয়ারের রেডিয়াস যেহেতু আর যদি হয়, তাহলে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেন্টার থেকে তার এই পর্যন্ত পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা হচ্ছে এফ ইনটু আর ইজিক্যাল টু আই ইনটু আলফা, যেখানে আইটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া আর আলফাটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এগুলো অলরেডি তোমরা জানো। এবার এখান থেকে এফ হলো আমার ইনটু আর ইকুয়ালস টু আই, আইকে আমরা কিভাবে লিখতে শিখলাম চালাই করে, সেটা হচ্ছে গামা এম আর স্কোয়ার ইনটু আলফা। এদিক থেকে একটা আর এখান থেকে একটা আর কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে থাকছে আমার এফ ইকুয়ালস টু গামা এম, আর ইনটু আলফা থাকছে, আর ইনটু আলফা মানে আমরা অলরেডি জানি সেটা হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন, এ রোল এ অ্যাক্সেলারেশন হয়ে যাবে। আমরা যেহেতু এ ইজ ইকাল টু আর ইনটু আলফা জানি, সার্কুলার মোশনে আমরা অলরেডি পড়েছি। তাহলে আমার দুটো ইকুয়েশন হচ্ছে, একটা হচ্ছে এটা ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমি সমাধান করি, সমাধান করার জন্য সবচেয়ে ভালো উপায় কি, দুটোকে অ্যাড করে দাও। যদি দুটোকে অ্যাড করতে চাই, তাহলে দেখো কি হচ্ছে, আমার দুটোকে যেই অ্যাড করছি আমি, তখন এই এফ আর এই এফ কেটে যাবে। তাহলে আমার থাকছে এম জি সাইন থিটা ইজ ইকাল টু এম এ রোল প্লাস গামা এম এ রোল। আচ্ছা, যদি কোথাও ক্যাপিটাল এম স্মল এম হয়ে যায়, সবগুলো স্মল এমই আছে আই থিঙ্ক, লিখিনি বোধহয়, যদি লিখে থাকি কোথাও তো ওটা ঠিক করে নেবে। আচ্ছা, এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমার দুই দিক থেকে এম কেটে যাচ্ছে, সব দুই দিক থেকে, তাহলে এখানে থাকছে আমার জি সাইন থিটা ইকুয়ালস টু, এ রোলটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমার পরে থাকছে তোমার এই রোলটাকে যদি আমি কমন নিয়ে নিই,
তাহলে আমার পরে থাকছে অন প্লাস গামা। তাহলে রোলিং অ্যাক্সেলারেশনের ভ্যালু আমি পেয়ে যাচ্ছি এ রোল অ্যাক্সেলারেশন পেয়ে যাচ্ছি জি সাইন থিটা বাই অন প্লাস গামা। এটা হচ্ছে আমার রোলিং অ্যাক্সেলারেশনের ভ্যালু। ভালো করে অবজার্ভ করো। কিন্তু যদি রোলিং না হতো, যদি স্লাইডিং হতো, তাহলে এ স্লাইডিং স্লাইডিং অ্যাক্সেলারেশন যদি হতো তাহলে তার জন্য ফর্মুলা তোমরা অলরেডি জানো, এ সাইন থিটা হতো। যদি স্লাইডিং হতো এবং যদি সারফেসটা কি হতো, স্মুথ হতো, তাহলে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যেত, এ স্লাইডিং এর যদি এ সাইন থিটা হতো। যেহেতু রোলিং অ্যাক্সেলারেশন হচ্ছে তাহলে সেখানে দেখতে পাচ্ছি ওয়ান প্লাস গামা। এখান থেকে একটু ভালো করে অবজার্ভ করো, যার গামার ভ্যালু বেশি তার এই ম্যাগনিটিউডটা নিচের যে টার্মটা আছে সেটার ভ্যালুও বেশি হবে। এটার ভ্যালু যদি পুরোটা বেশি হয় তাহলে আলটিমেট আমার এ রোলের ভ্যালু কম হবে। তাহলে যেহেতু রিং এর জন্য গামা সবচেয়ে বেশি, তাহলে রিং এর জন্য অ্যাক্সেলারেশন সবচেয়ে কম হবে। আর যেহেতু সলিড স্ফিয়ারের জন্য গামার ভ্যালু সবচেয়ে কম, তার জন্য সলিড স্ফিয়ারের জন্য এ রোলের ভ্যালু সবচেয়ে বেশি হবে। সেটা আমরা পরে ডিটেলস আবার পড়বো। আচ্ছা, এটা গেল। তাহলে আমার এ রোল পেয়ে গেলাম, রোলিং অ্যাক্সেলারেশন। এবার আমরা জানি, একটু আগে একটা রিলেশন করালাম আমি, এই যে এটা যে রিলেশনটা আমি লিখেছি, তাহলে ওখান থেকে আমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পেয়ে যাবো। তাহলে আলফা ইজ ইকুয়াল টু এ রোল বাই রেডিয়াস। তো সেটা যদি আমি পুট করি তাহলে আমি কত পেয়ে যাচ্ছি, এখান থেকে আর দিয়ে একটা ডিভাইড করে দাও, তাহলে হলো জি সাইন থিটা বাই আর অন প্লাস গামা। এটা হচ্ছে তোমার আমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আচ্ছা, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হয়ে গেল আমার। আচ্ছা, তারপরে কি আছে দেখো, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন গেল। তারপরে হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সের জন্য দেখো আমি ক্যালকুলেশন এখান থেকে করেইছিলাম, অলরেডি কেটেছি। এই যে ইকুয়েশনটা দেখো, ফ্রিকশনাল ফোর্সের জন্য কত ছিল, গামা এম এ রোল। তাহলে এফ এফ এর ভ্যালু, ফ্রিকশনাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু গামা, তারপরে কি ছিল, এম এ রোল, গামা এম এ রোলিং অ্যাক্সেলারেশন। তাহলে গামা থাকলো আমার, এম হলো রোলিং অ্যাক্সেলারেশনের ভ্যালু কত পেয়েছি আমরা, জি সাইন থিটা বাই ওয়ান প্লাস গামা। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু। এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, যে ফ্রিকশনাল ফোর্স এই অবজেক্টটাকে রোলিং অ্যাক্সেলারেশন দিয়ে নিচের দিকে রোল করাতে সাহায্য করছে। সেটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স। এবার মিনিমাম ভ্যালু অফ মিউ ক্যালকুলেট করতে হবে, যাতে করে এই অবজেক্টটা এই ইনক্লাইন প্লেনের উপরে রোল করতে পারে, না তো স্লাইড করে নিচের দিকে নেমে যাবে। এবার দেখো, তখনই রোলিং হবে যদি কি হয়, রোলিং তখনই হবে যদি যে ফ্রিকশনাল ফোর্সটা আছে সেই ফ্রিকশনাল ফোর্সটা এনাফ হয় তাকে কি করার জন্য, রোটেট করার জন্য। এবার এখান থেকে আমি যে ক্যালকুলেশন করলাম তাতে করে দেখলাম তাকে রোল করার জন্য যে ফ্রিকশনাল ফোর্স লাগছে সেটা হচ্ছে এটা। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের যে ম্যাক্সিমাম ভ্যালু, যেটাকে স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু বলেছিলাম, সেটা অবশ্যই এটার থেকে বড় হতে হবে, না তো সেটা, বা এটার সাথে সমান হবে, না তো সেটা রোল হবে না অবশ্যই। এবার ম্যাক্সিমাম ফ্রিকশনাল ভ্যালুর জন্য তোমরা ফর্মুলা জানো, সেটা হচ্ছে মিউ, যেটা স্ট্যাটিক ফ্রিকশন হবে মিউ এস হবে এখানে। তাহলে মিউ এস এম জি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে কস থিটা, মিউ এস এম জি কস থিটা ইকুয়ালস টু আমার তাহলে কত হয়ে যাবে, যে ফ্রিকশনাল ফোর্স পেয়েছি সেটা হচ্ছে গামা এম জি সাইন থিটা অন প্লাস গামা। তাহলে এখান থেকে আমার কি কি কাটছে দেখো, ভালো করে অবজার্ভ করো সেটা কি কি কাটছে, এম জি কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার এখান থেকে মিউ এস এর ভ্যালু কত পাচ্ছি দেখো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মিউ এস। আমি ইকুয়াল ভ্যালুটা ধরলাম যে যাতে করে সে ভ্যালুটা এটা থেকে বড় হয়, বা এখানে আমি এটাও লিখতে পারি গ্রেটার দেন অর ইকুয়ালস টু, এটাই বেটার হয়, গ্রেটার দেন অর ইকুয়ালস টু মিউ এস এর ভ্যালু আমরা কত পেয়েছি, তাহলে গামা, এখান থেকে কস থিটা সাইন থিটা নিচে চলে যাবে, তাহলে ট্যান থিটা হয়ে যাবে, গামা ট্যান থিটা বাই অন প্লাস গামা। আচ্ছা দেখো, তোমরা যখন ইনক্লাইন প্লেন পড়িয়েছিলাম তখন অ্যাঙ্গেল অফ রিপোজের জন্য একটা ছিল আমাদের, মিউ এস ইজিক্যাল টু ট্যান থিটা সি ছিল। এই সি ট্যান থিটা সিটাকে বলেছিলাম অ্যাঙ্গেল অফ রিপোজ। ওখানে শুধুমাত্র স্লাইডিং ছিল, এখানে স্লাইডিং নেই, আমার কি আছে, রোলিং হচ্ছে।
সেক্ষেত্রে কি ভ্যালু পেলাম তাহলে গামা বাই 1 প্লাস গামা ট্যান থিটা। তাহলে যদি আমাকে বলে দেয় যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ইনক্লাইন প্লেন আছে, তাহলে সেই ইনক্লাইন প্লেনে একটা অবজেক্ট, এটা অবজেক্ট বলতে ধরো তোমার সলিড স্ফিয়ার বলো, সলিড স্ফিয়ারকে রোল করার জন্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু কত হবে, তাহলে সেই প্রবলেমটা যদি করতে হয় তাহলে কি করবে, মিউ এস ইজিক্যাল টু, যদি বলি যে তোমার সলিড স্ফিয়ার বলি, সলিড স্ফিয়ারের জন্য ভ্যালু কত পেলাম 0.4, 2/5 যেহেতু, বাই 1 প্লাস 0.4 tan 45 ডিগ্রি, তো আমি বলে দিলাম tan 45 ভ্যালু কত হয় 1 হয়ে যায়। তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 0.4 বাই 1.4। এটা ক্যালকুলেশন করলে গামার ভ্যালু যেটা হবে সেটাই, সেই ভ্যালুটা গামার মিনিমাম ভ্যালু লাগবেই, মানে গামার ভ্যালু ওর থেকে, গামা বলছি বারবারে, মিউ এস এর ভ্যালু ওর থেকে, মানে যে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা থেকে অবশ্যই বড় হতে হবে। যদি ওর থেকে কম হয়ে যায় তাহলে কিন্তু আর রোলিং হবে না, কি হবে স্লাইডিং হবে। তাহলে এই টাইপের প্রবলেম তোকে জিজ্ঞাসা করতেই পারে প্রবলেম এতে, নেট পরীক্ষাতে, যে মিউ এর ভ্যালু ক্যালকুলেট করো সাচ দ্যাট দ্য অবজেক্ট ক্যান রোল ডাউন উইথাউট স্লিপিং। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো যে গামার মিনিমাম ভ্যালু কত হবে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন আমাকে সাপ্লাই অবশ্যই করে দেবে। তাহলে এটা পার্ট গেল আমার। আচ্ছা, তারপরে হচ্ছে কি, যখন অবজেক্টটা বটম পয়েন্টে পৌঁছাবে, যেটা আমি করেছিলাম, তো অবজেক্টটা যখন এই বটম পয়েন্টে পৌঁছাবে তখন সেই অবজেক্টটার বটম পয়েন্টে ভেলোসিটি কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করব, সেটার জন্য তোমরা অলরেডি জানো এই ফর্মুলা, আমি এটা ডেরিভেশন করাচ্ছি না। সেটা হচ্ছে ভি ইজ ইকাল টু বটম পয়েন্ট অফ ভেলোসিটি, ভি ইজ ইকাল টু রুট ওভার 2 a l হয় 2a, তাহলে এখানে a রোল ইন্টু এল হয়ে যাবে, যেটা হচ্ছে তোমার ইনক্লাইন প্লেনের লেন্থ, যেটা এল, সেটা হচ্ছে এল। এলটা হচ্ছে তোমার এই যে ইনক্লাইন প্লেনটা আমি নিয়েছি, সেই ইনক্লাইন প্লেনের লেন্থ, সেটা হচ্ছে তোমার এল। তাই এখানে যদি ভ্যালু পুট করি আমি, তাহলে কত পেয়েছি রুট ওভার 2 এ রোল, এর ভ্যালু এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা, মুখস্থ না হলে মুখস্থ করে নাও, জি সাইন থিটা, যেটা এর জন্য হয়, বাই 1 প্লাস গামা। আই থিঙ্ক খুব একটা কঠিন না রিলেশনটা। এ রোল হয়ে গেল ইনটু এল। আচ্ছা, এবার এখান থেকে দেখো একটা জিনিস, এল সাইন থিটা মানে কত হবে বলো তো, এল সাইন থিটা যদি আমি এখানে দেখি, এল সাইন থিটা মানে এটা হয়ে যাবে না, এইচ, তোমাদের বারবার আমি বলেছিলাম যে যে অ্যাঙ্গেলটা ধরো তার উল্টো দিকে যেটা হবে সেটা হচ্ছে তোমার এইচ ইজিক্যাল টু, তাহলে হয়ে যাবে আমার এল সাইন থিটা। তো এইচ এর ভ্যালু হয়েছে আমার এল সাইন থিটা, তাহলে ওটা হয়েছে এইচ। তাহলে ভি ইজিক্যাল টু আমরা পেয়েছি রুট ওভার 2 জি এইচ বাই 1 প্লাস গামা। এবার এখান থেকে রিলেশনটা খুব একটা ইম্পর্টেন্ট রিলেশন, এই কারণের জন্য বলছি যে দেখো এখানে না আছে মাস, মানে ভেলোসিটিটা না মাসের উপর ডিপেন্ড করছে, মাসের উপরে এম টু দি পাওয়ার 0 আকারে ডিপেন্ড করছে, মাসের উপর ডিপেন্ড করছেই না। একই রকম ভাবে ভেলোসিটিটা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত আছে সেটার উপর ডিপেন্ড করছে না, মানে সে যে পাওয়ারই হোক না কেন তার উপর ডিপেন্ড করছে না। একরকম ভাবে ডিপেন্ড করছে না তার যে লেন্থ আছে ইনক্লাইন প্লেনে, তার উপর ডিপেন্ড করছে না, কিন্তু ডিপেন্ড করছে কার উপরে, হাইটের উপরে। এটা এখান থেকে একটা প্রবলেম আছে, একটু পরে দেখাবো আমি তোমাদের, সেই প্রবলেমটা এখান থেকে তোমরা করতে পারবে। এটা কিন্তু দেখতে পাচ্ছি যে গামার ভ্যালু যার বেশি হবে তার জন্য ভি এর ভ্যালু কি হবে, কম হবে। অবভিয়াসলি যে গামার ভ্যালু বেশি হলে আলফার ভ্যালু কম, আলফার ভ্যালু বেশি কম হলে ভি এর ভ্যালু অবশ্যই কম হতে হবে, সেম টাইমে যদি সে রোল ডাউন করে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার হচ্ছে টাইম, কতক্ষণ টাইম লাগবে সেই অবজেক্টটাকে এখান থেকে রোল করে এখানে এসে পৌঁছাতে। তা সেটা যদি আমরা ক্যালকুলেশন করতে হয় তাহলে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, টাইম। তো তোমরা জানো অলরেডি টি এর জন্য, টাইমের জন্য ইকুয়েশন তোমরা অলরেডি জানো, আমাকে আই থিঙ্ক বলতে হবে না। সেটা হয়ে যাচ্ছে তোমার 2l বাই এ হয়, তাহলে এখানে এ রোল হবে, তাহলে ক্যালকুলেশন 2l বাই এ রোল। এ রোলের জন্য ফর্মুলা কত, জি সাইন থিটা। আই থিঙ্ক মুখস্থ হয়ে যাওয়ার কথা, মুখস্থ না হলে নিজের মতো করে মনে মনে বলো আমার সাথে সাথে, তাহলে হয়ে যাবে জি সাইন থিটা বাই 1 প্লাস গামা। তাহলে এটা ক্যালকুলেশন যদি করি তাহলে কত হয়ে যাচ্ছে, এটা উপরে যাবে আমার, তাহলে সেটা ক্যালকুলেশন করলে আমার হয়ে যাচ্ছে তোমার এটাকে যদি আমি উপরের দিকে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে আমার 2l 1 প্লাস গামা বাই জি সাইন থিটা। এত বড় বড় রিলেশন মনে রাখতে হবে না, এখান থেকে যে কটা রিলেশন মনে রাখতে হবে সেটা আমি বলছি। এখান থেকে কি দেখতে পাচ্ছ যে টাইমটা রুট ওভার 1 প্লাস গামার উপরে নির্ভর করছে। এবার এখান থেকে যেটা আমাদের, যেখান থেকে যে টাইপের কোশ্চিন দেয় সেটা হচ্ছে, বা এখান থেকে আমরা একটা মনে রাখতে পারি যে টি ভ্যারিয়াজ অন বাই রুট ওভার এ, যার এ বেশি তার জন্য টাইম
কম লাগবে, আর যার এ কম তার জন্য টাইম সবচেয়ে বেশি লাগবে। এবার এখান থেকে যেটা প্রবলেম দেয় সেটা হচ্ছে কি, আমরা একটা ইনক্লাইন প্লেন নিচ্ছি, সেই ইনক্লাইন প্লেন থেকে একসাথেই চারটা অবজেক্টকে আমি রোল করিয়ে দিয়েছি। একটা হচ্ছে তোমার সলিড স্ফিয়ার, চারটাকেই একসাথেই, ইনক্লাইন প্লেনটা একটু চওড়া আছে, সেই ইনক্লাইন প্লেনে চওড়া, এইরকম চওড়া একটা প্লেন আছে ইনক্লাইন প্লেনটা, আর এখান থেকে চারটা একে অবজেক্টকে এখান থেকে গড়িয়ে দিয়েছি একসাথে। একটা হচ্ছে তোমার সলিড স্ফিয়ার, আর একজন হচ্ছে তোমার হলো স্ফিয়ার, একজন হচ্ছে তোমার রিং, আর একজন হচ্ছে ডিস্ক। চারজনকে একসাথে গড়িয়ে দিয়েছি। তাহলে কে সর্বপ্রথম এখানে এসে পৌঁছাবে আগে? তাদের প্রত্যেকের রেডিয়াস সেম, রেডিয়াস সেম সবার, প্রত্যেকের মাস সেম। তাহলে সব প্রথমে কে এখানে এসে পৌঁছাবে, কার অ্যাক্সিলারেশন সবচেয়ে বেশি হবে, কার ভেলোসিটি সবচেয়ে বেশি হবে, কার টাইম সবচেয়ে বেশি লাগবে, কাকে রোল করার জন্য সবচেয়ে বেশি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন লাগবে, সেটা আমি অর্ডারটা বের করতে চাইছি। তো এটা করার জন্য সবচেয়ে বেটার হয়, আচ্ছা এটা আমি তোমাদের নোটস থেকে দেখিয়ে দিচ্ছি, বেটার হয়। তোমাদের তো নোটস আমাকে একটু দেখাতেই হবে, সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা নোটসে তোমাদের অলরেডি আছে এটা। তোমাদের অলরেডি নোটস এটা আছে। তোমাদের নোটসে আই থিঙ্ক 50 পেজে এখানে আছে। আচ্ছা, এখানে যেটা বলছিলাম তোমাদের, বিভিন্ন রকম অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া আমরা কিভাবে রাইট করব, রাইট করতে হবে, আমাদের লিখতে হবে কিভাবে, সেটা বলেছিলাম আগেই। সেটা এখানে লিখাই আছে যে কার জন্য কেমন হবে, মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে ক্যালকুলেট করব। তাহলে দেখো, হলো সিলিন্ডার অর রিং এর জন্য এম আর স্কোয়ার হয়, ডিস্ক অর সিলিন্ডারের জন্য একটু আগে বললাম সেটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার। যদি তোমার হলো স্ফিয়ার হয় তার জন্য হয় 2/3 এম আর স্কোয়ার, এবং সলিড স্ফিয়ারের জন্য 2/5 এম আর স্কোয়ার। এবার এখান থেকে একটা রিলেশন, সেটা হচ্ছে তোমার কে আর আর স্কোয়ারের মধ্যে, কে এটা হচ্ছে তোমার রেডিয়াস অফ জাইরেশন, সেটার ক্ষেত্রে রিলেশন আমরা করে নিতে পারি। সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশনের জন্য ফর্মুলা কত হয়, এম কে স্কোয়ার, এখানে আমরা শিখলাম গামা এম আর স্কোয়ার বিভিন্ন রকম অবজেক্টের জন্য। তাহলে এখান থেকে রিলেশন আমরা পেয়েছি গামা ইজিক্যাল টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার, গামা ইজিক্যাল টু এটা পাচ্ছি। এটা আমাদের বিভিন্ন রকম স্টাডির ক্ষেত্রে খুব হেল্প করবে, আমরা বুঝতে পারবো এখন যে কিভাবে হেল্প করে। এবার এখান থেকে যেটা আমি ক্যালকুলেশন শিখালাম তোমাদের, রোলিং অ্যাক্সেলারেশন, আলফার ভ্যালু ক্যালকুলেশন করা, ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেট করা, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ক্যালকুলেট করা, ভেলোসিটি বের করা, আরটা হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন টাইম কতক্ষণ লাগবে সেটা বের করা। সেটা ক্যালকুলেশন করে যেটা পেলাম, একটা আলফার ভ্যালু পেলাম, রোলিং অ্যাক্সেলারেশনের ভ্যালু পেলাম, ফ্রিকশনাল ফোর্স পেলাম, মিনিমাম ভ্যালু অফ মিউএস পেলাম, ভেলোসিটি কত, বটম পয়েন্টে কত হবে সেটা পেলাম। এখান থেকে দেখো একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা থিটার উপর ডিপেন্ড করবে না, এল এর উপর ডিপেন্ড করবে না। তাহলে কি হচ্ছে, শো দ্য ভেলোসিটি অ্যাট দ্য বটম পয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লেন্থ অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এই দুটোর উপর ডিপেন্ড করবে না। থিওরির কোশ্চিনে এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করবে সরাসরি। ইট ডিপেন্ডস অন দ্য হাইট অফ দ্য ইনক্লাইন প্লেন। এটা কার উপর ডিপেন্ড করবে, ইনক্লাইন প্লেনের হাইটের উপর শুধুমাত্র ডিপেন্ড করবে। টাইম পিরিয়ড আমরা বের করলাম, এইটা কি দেখলাম, টাইম পিরিয়ড বলা ভুল হবে, স্লাইড ডাউন করতে কতক্ষণ টাইম লাগবে সেটা আমরা ক্যালকুলেট করলাম অলরেডি, এবং সেটার ভ্যালু টি ইজিক্যাল টু কত পেলাম, 1/√ওভার এ। দেখতে পারি আমরা যে যদি যার এ বেশি হবে তার টাইম কম লাগবে, যদিও এখান থেকে টাইম সাধারণত খুব একটা দেয় না, তো দেয় আমাদের কম্পেয়ার করতে দেয় যে কোনটার ক্ষেত্রে টাইম বেশি লাগবে, কোনটার ক্ষেত্রে টাইম কম লাগবে, সেটা টাইপের। তাহলে হচ্ছে টাইম, নোট কি লিখেছে, টাইম রিকোয়ার্ড টু রোল ডাউন ইজ ম্যাক্সিমাম ফর দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ গামা। গামার ভ্যালু যত বেশি হবে তার জন্য টাইম সবচেয়ে বেশি লাগবে। টাইম ইজ ইনক্রিজড ইফ দ্য গামা ইনক্রিজ, গামা যদি ইনক্রিজ করে টাইম ইনক্রিজ করবে। তাহলে এখানে দেখো যে অর্ডারটা বলছিলাম, রিং এর জন্য সবচেয়ে বেশি, তারপর হচ্ছে তোমার হলো সিলিন্ডার, হলো স্ফিয়ার, তারপর ডিস্ক, তারপর হচ্ছে সলিড স্ফিয়ার। তাহলে এখানে হচ্ছে এর জন্য অ্যাক্সিলারেশন তাহলে সবচেয়ে কম হবে যেহেতু গামা বেশি, তারপরে হলো স্ফিয়ার, তারপর হচ্ছে ডিস্ক, তারপর হচ্ছে সলিড স্ফিয়ার। ফ্রিকশনাল ফোর্সের অর্ডারটাও তোমরা দেখতে পাচ্ছ, মিউ এর অর্ডারটা দেখতে পাচ্ছ। তাহলে সবচেয়ে রোল করার জন্য সবচেয়ে বেশি ফ্রিকশন লাগবে কার জন্য, রিং এর জন্য। ফ্রিকশন বলছি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এর ভ্যালু লাগবে তোমার মিউ এর, রিং এর জন্য, সবচেয়ে কম লাগবে তোমার সলিড স্ফিয়ারের জন্য। আচ্ছা এখানে এটা ভুল হয়ে গেছে, সরি, এটা ঠিক করে নাও তোমরা। এটা হয়ে যাবে তোমার ভি ডিস্ক, আর এটা হয়ে যাবে তোমার ভি সলিড স্ফিয়ার।
টাইমের ক্ষেত্রে আমরা এরকম বের বের করে নিতে পারি। এই যে যে কটা আমি জিনিস এখানে লিখালাম, এটা হচ্ছে এখানকার মুদ্রা কথা। এখান থেকে তোমাদের থিওরি টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করবে। এটা যদি তোমাদের মুখস্থ হয়ে যায় কোনটার অর্ডার কেমন হয়, তাহলে তোমরা কোশ্চেন যেগুলো পাবে সেগুলো সরাসরি উত্তর করে দিতে পারবে। থিওরি টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করবে এখান থেকে। ধরো বললো যে 4টা অবজেক্ট, রিং, ডিস্ক, সলিড স্ফিয়ার আর হলো স্ফিয়ারকে একসাথে রোল করে দেওয়া হলো, কে সব আগে পৌঁছাবে কে সব পরে পৌঁছাবে। তাই তুমি বুঝতেই পারছো যে সলিড স্ফিয়ার সবচেয়ে আগে পৌঁছাবে, যেহেতু তার টাইম সবচেয়ে কম লাগে। আহ, তারপরে হচ্ছে তোমার সলিড স্ফিয়ার তাহলে সবচেয়ে আগে পৌঁছাবে, তার জন্য টাইম কম লাগবে। আর সবচেয়ে পিছনে পৌঁছাবে যে বেচারা, সে বেচারা হচ্ছে তোমার রিং। এখন আমি বলতে পারি যে কার ভেলোসিটি সবচেয়ে বেশি হবে বটমে, তাহলে সবচেয়ে বেশি হবে কার, সলিড স্ফিয়ারের জন্য। সলিড স্ফিয়ারের জন্য সবচেয়ে বেশি হবে ভেলোসিটি হবে, আর সবচেয়ে কম ভেলোসিটি হবে তোমার রিং এর জন্য। সবচেয়ে কম ভেলোসিটি হবে কার জন্য, অ্যাক্সেলারেশন সবচেয়ে বেশি হবে, কার জন্য অ্যাক্সেলারেশন সবচেয়ে কম হবে। সেটার প্রবলেম যদি আমাদের দেয় তাহলে আমরা মুখে মুখে উত্তর করে নিতে পারবো। আচ্ছা, এবার দেখো প্রবলেম, এই টাইপের প্রবলেম আমরা কিভাবে সলভ করবো, এটার প্রবলেম যদি আমাদের দেওয়া থাকে তবে। তাহলে এখানে যে প্রবলেমটা আছে, প্রথম প্রবলেমটা দেখো। এ রিং টেক্স টাইম t1 ইন স্লিপিং ডাউন। ভালো করে দেখো এখানে কি বলেছে, স্লিপিং বলেছে, স্লিপ করে নামছে। তার মানে তার জন্য অ্যাক্সেলারেশনের জন্য ফর্মুলা কত ছিল, এই যে জি সাইন থিটা এখানে লেখা আছে, স্লাইডিং বা স্লিপিং এর জন্য। অ্যান ইনক্লাইন প্লেন অফ লেন্থ এল and takes time t2 in rolling down in the same plane ratio t1 and t2। তাহলে যখন স্লিপ রোল করে ডাউন নামছে তখন তার জন্য টাইম লাগছে t2। তাহলে t2 এর জন্য ফর্মুলা আমরা কত জানি। আচ্ছা, কি বলছি, তোমার টি2 এর জন্য আমরা ফর্মুলা অলরেডি জানি। তাহলে আমরা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। এই যে টি এর রিলেশন যেটা আছে আমাদের, 2l 1 প্লাস গামা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে যদি আমি t1/t2 লিখি, তাহলে t1/t2 লিখতে গেলে সবগুলো তো সেমই আছে, 2l জি সাইন থিটা এগুলো তো সব সেমই আছে। একটার ক্ষেত্রে 1 প্লাস গামা থাকবে, একটা ক্ষেত্রে 1 প্লাস গামা থাকবে না। তাহলে রোলিং এর ক্ষেত্রে 1 প্লাস গামা থাকবে, আর এর ক্ষেত্রে শুধুমাত্র ভ্যালু 1 হবে। তাহলে সেটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা সরাসরি এটা বের করে নিতে পারি। এত কিছু ভেঙে করার দরকার নেই, আমরা এখান থেকে করে নিতে পারি টি স্লিপিং বাই টি রোলিং। এটা যদি আমরা করি তাহলে আমাদের ভ্যালু দেখলাম যে টি এর যে ভ্যালুটা আমার রিলেশন ছিল, সেখানে শুধুমাত্র আমার যেহেতু স্লিপিং এর ক্ষেত্রে ভ্যালু 1 চলে আসবে, যেহেতু ওখানে গামার ভ্যালু 0 হয়ে যাবে। আর রোলিং এর ক্ষেত্রে আমার চলে আসবে 1 প্লাস, যেহেতু আমার কি বলেছে, এটা রিং বলেছে আই থিঙ্ক, রিং। রিং এর ক্ষেত্রে গামার ভ্যালু হয় 1, তাহলে 1 পুট যদি পুট করে দিই তাহলে আমাদের চলে আসে 1/√2। তাহলে 1/√2 আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল একটা। এটা প্রবলেম দেখো, খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুব কনসেপচুয়াল প্রবলেম। টু ইউনিফর্ম সিমিলার ডিস্ক, দুটো সিমিলার ডিস্ক আছে, অল রোলস ডাউন ইনক্লাইন প্লেন অফ লেন্থ এল, এস অ্যান্ড 2s রেসপেক্টিভলি, অ্যাজ শ ইন দ্য ফিগার। এই ফিগার অনুযায়ী একটা লেন্থ হচ্ছে তোমার এস, এখান থেকে এইটুকু হচ্ছে আমার লেন্থ এস, আর এইদিকে যে লেন্থটা আছে, মানে আমি এখান থেকে এটাকে হাইলাইট করছি, এটুকুর লেন্থ হচ্ছে তোমার 2s। আচ্ছা, সেটার মধ্যে রোল করে নামছে। দ্য ভেলোসিটি অফ দ্য টু ডিস্ক অ্যাট দ্য পয়েন্ট এ অ্যান্ড বি, যখন এ বি পয়েন্টে পৌঁছাবে, মানে এই পয়েন্টটা ধরো এ পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে আমার বি পয়েন্ট, এ বি পয়েন্টে যখন পৌঁছাবে তখন তার ভেলোসিটি কি হবে। আমি একটু আগে বললাম তোমাদের পড়ানোর সময় যে শুধুমাত্র হাইটের উপর ডিপেন্ড করবে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের উপর ডিপেন্ড করবে না। তাহলে হাইট যেহেতু এখানে আমার সেম আছে, দুটোর জন্য হাইট এইচই আছে, এইচ হাইট থেকে দুজন যেহেতু রোল করে নামছে, তার জন্য এক্ষেত্রে আমার দুটোর ভেলোসিটি সেম হবে। তখন ভি ওয়ান ইজিক্যাল টু ভি টু, এই যে দেখো লিখে দিয়েছি আমি যে দুটোর জন্য হাইট লেন্থের উপর ডিপেন্ড করবে না। এটা দেখো মুখোমুখি করি, তোর উত্তর এবার। এ সলিড সিলিন্ডার অফ মাস 2 kg, রেডিয়াস এত সেমি, রোলস আপ অ্যান ইনক্লাইন প্লেন অফ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা 0। এখানে দেখো রোল করেছে, না স্লাইড করে উঠেনি, রোল করে উঠেছে। দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিলিন্ডার হ্যাজ স্পিড, এত এত স্পিডে তাকে ছেড়ে দেওয়া হয়েছে উপর দিকে ওঠার জন্য। দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সিলিন্ডার অন দ্য ইনক্লাইন সারফেস উইল বি, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। এই প্রবলেমটাকে একটু উল্টো ভাবে ভাবো। আমরা জানি যে একটা অবজেক্ট যদি এই এখান থেকে রোলস করে নামে, এখান থেকে যদি সে রোলস করে এখানে নামে, তখন তার এখানে ভেলোসিটি কত হবে সেটার জন্য ফর্মুলা আমাদের জানি, ভি ইজ ইকাল টু রুট ওভার 2g সাইন থিটা এল বাই 1 প্লাস গামা। উল্টো ভাবে যদি ভাবি যে আমি যদি ভি ভেলোসিটি দিই তাহলে সে কতটা হাইটে উঠবে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নেবো। তাহলে ভি এর ভ্যালু, এল ভ্যালু আমরা এখান থেকে যদি বের করতে চাই, তাহলে হোল স্কোয়ার করে আমরা পেয়ে যাচ্ছি ভি ইন্টু 1 প্লাস গামা
বাই 2g sin থিটা, যা ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমরা পুট করে দিলাম, এখান থেকে আমরা এল এর ভ্যালু পেয়ে যাচ্ছি 2.4 মিটার। সেম প্রবলেম উই ক্যান সলভ বাই ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে আমরা সলভ করতে পারি, অসুবিধা নেই, কিন্তু ওখানে কি করতে হবে আমাকে, কাইনেটিক এনার্জি, দু ধরনের কাইনেটিক এনার্জি ধরতে হবে। একটা হচ্ছে তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। লেন্দি হবে, হ্যাপা হবে, অর্থাৎ তার থেকে বেটার এই প্রসেসে করলে আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। যেহেতু কম্পিটিশনের পরীক্ষা, বুঝতেই পারছো যে যে তাড়াতাড়ি করতে পারবে সে আগে এগোবে। ডিস্ক এন্ড এ স্ফিয়ার, এই যে দেখো এটা প্রবলেম তো থিওরি টাইপের প্রবলেম, যেটা তোমাদের 2006 এসে, এই প্রবলেমটা যেটা ছিল 2019 এসে। আচ্ছা, এই প্রবলেমটা দেখো কি বলেছে, এ ডিস্ক, ভালো করে দেখো, ডিস্ক আছে আর এটা হচ্ছে স্ফিয়ার আছে, of same radius but different masses rolls off on two inclined plane of the same altitude and length, মানে লেন্থও সেম আর হাইটও সেম। which of the two object gets the bottom of the plank first, কে সব আগে পৌঁছাবে, তোমরা অলরেডি জানো যে স্ফিয়ারের গামা সবচেয়ে কম হয়, তার জন্য টাইম সব থেকে কম লাগে, তাহলে সবচেয়ে আগে পৌঁছাবে কে, স্ফিয়ার। সরাসরি উত্তর করে নিতে পারলে। The ratio of the acceleration of the solid sphere, mass m and radius r, rolls down on the inclined plane angle theta without slipping down the inclined plane with rolling. রোলিং করে নামছে একটা, আর একটা নামছে তোমার উইথাউট স্লিপ করে, দাঁড়াও, inclined plane of theta without slipping down the inclined plane, স্লিপ করে নামছে, একটা হচ্ছে তোমার রোল করে নামছে। তাহলে সেক্ষেত্রে টাইমের রেশিও কি হবে, তাহলে এখান থেকে তোমরা বের করে নিতে পারো যে কিভাবে বেরোবে। আমরা অ্যাক্সিলারেশন অফ দ্য সলিড স্ফিয়ার, মাস এত, হ্যাঁ, তাহলে অ্যাক্সিলারেশন বের করতে হবে। অ্যাক্সিলারেশনের জন্য তোমরা ফর্মুলা জানোই, যদি স্লিপ করে নামে তাহলে সেক্ষেত্রে গামার ভ্যালু 0 পুট করবে, আর যদি স্লিপ করে না নামে তাহলে সেখানে গামার ভ্যালু যেটা আছে সেটা বের করে লিখে দেবো আমরা। এখানে কার জন্য বের হয়েছে, আমার সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ারের জন্য আমাদের 0.4 হয়, দুটো রেশিও করলেই হলো, এখান থেকে সরাসরি করে নিতে পারবে। আচ্ছা, এখানে বলেছে এ সলিড সিলিন্ডার and a hollow cylinder, both of same masses and same external diameter are released from the same height at the same time on an inclined plane. Both roll down without slipping. Which one will reach the bottom first? এটাও তোমরা সরাসরি করে দিতে পারবে, যে যার জন্য গামা কম হয় সে আগে পৌঁছাবে। এটার প্রবলেম সেম টাইপের প্রবলেম আছে, তোমরা নোটস থেকে দেখে নেবে, যার যেখানে সমস্যা আছে তোমরা আমাকে বলবে, আমি সেটা করিয়ে দেবো। হচ্ছে পরের পার্টটুকু যেটা আছে সেটা এর পরের ভিডিওতে দেবো। থ্যাংক ইউ।